আমার মিষ্টি লক্ষ্মী শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আমরা আবারও বিজ্ঞান ক্লাসে চলে আসলাম। আজ আমরা বিজ্ঞান ক্লাসে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস করব। তো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আমি তোমাদের বিজ্ঞান শিক্ষক মুমতাহিনা মুশতারি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমরা বিজ্ঞান বইয়ের কোন অভিজ্ঞতাটি করব? তোমরা কি কিছুটা আন্দাজ করতে পারছো? আমরা গত সেশনে যে অভিজ্ঞতা করছিলাম সেই অভিজ্ঞতার পরবর্তী সেশনে ক্লাস করব, কেমন? তাহলে দেখো তো ছবিটা দেখে কিছু মনে পড়েছে কিনা আমরা কোন অভিজ্ঞতা করছিলাম? হ্যাঁ, আমরা রোদ জল বৃষ্টি এই অভিজ্ঞতার কয়েকটি সেশনের ক্লাস করেছি ইতিমধ্যে, তাই না? আজ আমরা এই রোদ জল বৃষ্টি অভিজ্ঞতার সপ্তম সেশনের ক্লাসটি অষ্টম সেশনের ক্লাসটি করব। সপ্তম সেশন পর্যন্ত আমাদের শেষ হয়ে গিয়েছে। আজ আমরা অষ্টম সেশনের ক্লাস করব, কেমন? আচ্ছা দেখো, গত সেশনে তোমাদের একটা বাড়ির কাজ ছিল। বাড়ির কাজে একটা পরীক্ষা করতে দেয়া ছিল, তাই না? তোমরা কি পরীক্ষাটি করেছো? এখন দেখো, যারা বাড়িতে পরীক্ষাটি করতে পারবে না তারা কিন্তু ক্লাসেও তোমাদের শিক্ষকের সহায়তায় এই পরীক্ষাটি করতে পারো। আচ্ছা, গত ক্লাসে তো পরীক্ষাটি তোমরা করেছো, স্কুলে অথবা বাড়িতে যে কোনো জায়গায়। তাহলে মনে করো, দেখো তো পরীক্ষাটিতে কি কি করেছিলে। আমরা কি করেছিলাম, দেখেছিলাম যে পরীক্ষাটিতে 3টি কাচের জার নিতে হয়েছিল, তাই না? 3টি কাচের জার, একটিতে ছিল ঢাকনা ছাড়া, আরেকটি ছিল ঢাকনা সহ, আর আরেকটি কাচের জারে একটা ভেজা কাপড় ছিল, এবং প্রত্যেকটি জারেই কিন্তু একটা করে থার্মোমিটার রাখা ছিল, তাই না? মনে পড়েছে সবার? আচ্ছা, তাহলে দেখো, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 3টি জার দেখা যাচ্ছে। প্রথম জারে দেখা যাচ্ছে ঢাকনাটি খোলা, কাচের একটা জার। এই সবগুলোকে কোথায় রাখা হয়েছিল? সূর্যের আলোতে। দিনের বেলা সূর্যের আলোতে ঘন্টা 2 বা কিছুক্ষণ রেখে দিলে দেখবে যে এইখানে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন এই যে থার্মোমিটারগুলো প্রত্যেকটা জারে দেখতে পাচ্ছ, এই থার্মোমিটার তো আমরা সবাই থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে জানি, তাই না? সবার বাসায় আছে না? অনেকের বাসায় কিন্তু জ্বর মাপার জন্য থার্মোমিটার থাকে। তো আর যদি তোমরা স্কুলে করো, স্কুলে কিন্তু ল্যাবরেটরিতে এই ধরনের থার্মোমিটার থাকে। তো তোমরা নিশ্চয়ই এই কাজটি খেয়াল করেছো, যেখানে থার্মোমিটারের তাপমাত্রা মানে পাটটা উপরের দিকে উঠতেছে, অর্থাৎ থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করেছো কি তোমরা? আচ্ছা, তাহলে এই যে থার্মোমিটারের তাপমাত্রা আমরা বৃদ্ধি পেতে দেখলাম, এখানে 3টি থার্মোমিটার আছে, দেখো এই 3টির মধ্যে কোন জারে থার্মোমিটারের তাপমাত্রা বেশি বৃদ্ধি পেয়েছে তোমরা কি লক্ষ্য করেছো? আমার মনে হয় তোমরা খেয়াল করেছো। এখন এই যে 3টা জারে থার্মোমিটারের তাপমাত্রা পরিবর্তন হলো, এর মধ্যে কোনটি বেশি পরিবর্তন হলো, অর্থাৎ কোনটি বেশি বৃদ্ধি পেল? খেয়াল করলে দেখতে পাবে যে তৃতীয় জারের থার্মোমিটারের তাপমাত্রা বেশি বৃদ্ধি পেয়েছিল, তাই না? অর্থাৎ তৃতীয় জারের ভেতরে সবচেয়ে বেশি তাপ আটকে ছিল। এই কারণেই নিশ্চয়ই তৃতীয় থার্মোমিটারের তাপমাত্রা বেড়ে গেছে। এখন কেন তৃতীয় জারের তাপমাত্রা বেড়ে গেল তোমরা কি অনুমান করতে পারছো, বুঝতে পারছো যে অন্যগুলোর তুলনায় এটাতে কেন বেশি ছিল? একটু খেয়াল করলেই দেখবে যে আমরা যদি একটু পর্যবেক্ষণ করি, তৃতীয় জারে কি কি ছিল। জারটা ঢাকনা আবদ্ধ ছিল, তাই এখান থেকে বাতাস বের হতে পারেনি। এটা একটা কাচের জার ছিল, তাই সূর্যের আলো কাচের কাচ ভেদ করে ভেতরে গিয়েছে। তো তোমরা এর আগে গ্রিন হাউস সম্পর্কে জেনেছো, তাই না? আমরা জানি এই কাচের গ্রিন হাউস হচ্ছে একটা কাচের ঘর, যেখানে
সূর্যের আলো প্রবেশ করতে পারে, সূর্যের তাপ প্রবেশ করতে পারে, কিন্তু সূর্যের তাপ বের হতে পারে না। এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটেছে। যখন সূর্যের আলোতে কিছুক্ষণ রেখে দেওয়া ছিল, তখন প্রথম জারে, দেখো আমরা যদি ছবিটা আরেকবার দেখি, যে প্রথম জারে ঢাকনা খোলা, এখান দিয়ে বাতাস চলাচল করতে পারছে। দ্বিতীয় জারের ঢাকনাটি বন্ধ, এখানে বাতাস চলাচল করতে পারছে না। এখানে সূর্যের আলো এবং তাপ ভেতরে প্রবেশ করছে, কিন্তু তাপটা এই ঢাকনা বন্ধ চারপাশে ভেদ করে ভেতরে তাপ কিন্তু বের হতে পারেনি, কিন্তু এখানে বের হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু বের হতে পারেনি, তাই এর ভেতরে তাপ আটকে ছিল, এটারও তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তার মানে বুঝতে পারছি যে প্রথম জারের তুলনায় দ্বিতীয় জারের তাপমাত্রা একটু বেশি ছিল, আর তৃতীয় জারে আরো বেশি ছিল। তাহলে তৃতীয় জারে এর দ্বিতীয় জারের তুলনায় বেশি থাকার কারণ হচ্ছে এইখানে এই যে ভেজা কাপড়, সূর্যের তাপ যখন ভেতরে ঢুকলো, এই ভেজা কাপড়ের পানি জলীয় বাষ্প হয়ে এই জারের ভেতরে আটকে ছিল, যেটি কিনা এই জারের ভেতরে তাপমাত্রা বৃদ্ধি করে, যার ভেতরে তাপ আরো বেশি বাড়িয়ে দিয়েছে। ফলে এই থার্মোমিটারের তাপমাত্রার মান আরো বেশি বৃদ্ধি পেতে আমরা দেখলাম, তাই না? তোমরা কি বুঝতে পারলে এখন? আচ্ছা, এখন দেখো আমরা এই গ্রিন হাউস থেকে মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তৃতীয় জারে এমন একটা কিছু আছে যেটা তাপমাত্রা অন্যগুলোর তুলনায় বেশি বাড়িয়ে দিচ্ছে। আমরা জানি যে পৃথিবীতে যে উপাদান বা গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, সেগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস। তাহলে তৃতীয় জারে কি কোনো গ্রিন হাউস গ্যাস ছিল? নিশ্চয়ই ছিল। তাহলে গ্রিন হাউস গ্যাসটা বা গ্রিন হাউস উপাদানটা কি হতে পারে? সেটা হচ্ছে জলীয় বাষ্প। কি বুঝতে পারলে প্রিয় শিক্ষার্থীরা? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তৃতীয় জারে যে জলীয় বাষ্প ছিল সেটা একটা গ্রিন হাউস গ্যাস, যেটা কিনা ওই জারের ভেতরে গ্রিন হাউসের মতো অবস্থা তৈরি করেছিল, ফলে সেই জায়গার তাপমাত্রা কিন্তু ভেতরের তাপমাত্রা অন্যান্যগুলোর তুলনায় বেড়ে গেছে। এখন ভেবে দেখো যে এই পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ছাড়া আরো অনেক গ্রিন হাউস গ্যাস আছে। তোমরা আগের সেশনে দেখেছো, এর মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপর নাইট্রাস অক্সাইড, ওজোন গ্যাস, সিএফসি, এবং আমরা এখানেও দেখলাম জলীয় বাষ্প। তো এই যে উপাদানগুলো যেগুলো পৃথিবীতে গ্রিন হাউস গ্যাস হিসেবে পরিচিত, মানে যেগুলো হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, বায়ুমণ্ডলের তাপ আটকে রাখে, সেই গ্যাসগুলো তাপ যে আটকে রাখছে, এই আটকে রাখাতে আমাদের কি, যদি আটকে না রাখতো তাহলে কি আমাদের কোনো ক্ষতি হতো, আমরা কোনো প্রবলেমে পড়তাম? অর্থাৎ এই গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের জন্য কতটুকু উপকারী আর কতটুকু হলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, তোমরা ভেবে দেখো তো কি হতে পারে। এই গ্রিন হাউস গ্যাসের কাজই হচ্ছে বায়ুমণ্ডলে তাপ আটকে রাখা। এখন দিনের বেলা সূর্যের আলোতে যে আলো এবং তাপ থাকে, সেটা পৃথিবীতে আসে, আর সন্ধ্যার পর কিন্তু এগুলো সব বিকিরণ হওয়া শুরু করে। তখন তো সূর্যের আলো থাকে না, আর তাপ আসার কোনো উপায় নেই। তখন কি হয়, এগুলো উল্টো পথে বিকিরিত হয়ে যায়। এখন যদি গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে থাকে, তাহলে সেটি কি করবে, ওই তাপের কিছু অংশ বিকিরণ করতে দিবে এবং বাকি অংশ কি করবে, বায়ুমণ্ডলে আটকে রেখে দিবে। এই যে আটকে রেখে দিল, এর জন্যই কিন্তু বায়ুমণ্ডলটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় থাকে। আর যদি সমস্ত তাপ বিকিরণ হয়ে চলে যেত, কোনো তাপই আটকে না থাকতো, তাহলে কি হতো, সব তাপ চলে যাওয়ার কারণে পৃথিবী অনেক ঠান্ডা হয়ে যেত, আমাদের প্রচন্ড শীত অনুভব করতাম আমরা, তাই না? তাহলে বুঝতে পারছি যে এই গ্যাসগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, যাতে আমরা দিন এবং রাতের তাপমাত্রা একটা ব্যালেন্স অবস্থায় থাকতে পারি, যাতে আমাদের দিনের বেলা প্রচন্ড গরম আর রাতের বেলা প্রচন্ড শীত না হয়, সেই জন্য একটা স্বাভাবিক অবস্থার জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলো প্রয়োজন।
তবে বায়ুমণ্ডলে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়, তাহলে তখন এগুলো কি করে, প্রয়োজনের থেকে অধিক পরিমাণ তাপ আটকে রাখে। রাতের বেলাও তাপ আটকে থাকে, দিনের বেলা তো আছেই। তখন কি হবে, আমাদের প্রচন্ড গরম লাগবে এবং এর আরো অনেক অনেক ক্ষতিকর প্রভাব আছে। যত বেশি বাতাসে গ্রিন হাউস গ্যাস আটকে থাকবে, তত বেশি বেশি তাপ আটকে রাখবে। আর একটা নির্দিষ্ট পরিমাণ বা কম পরিমাণে থাকলে কিছু আটকে রাখবে, কিছু হচ্ছে বায়ুমণ্ডল ভেদ করে একদম মহাশূন্যে বিকিরণ করে দেবে। তা আমাদের জন্য প্রয়োজন হচ্ছে এমন একটা ব্যালেন্স সিস্টেম, যেখানে নির্দিষ্ট পরিমাণ তাপ আটকে রাখার জন্য গ্রিন হাউস গ্যাস থাকবে, আর বাকি কিছু অংশ যেন বিকিরণ হতে পারে সেই ব্যবস্থাটাও থাকবে। মানে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ প্রয়োজনীয় পরিমাণে থাকবে, এর থেকে কমও না, এর থেকে বেশিও না, তাই না? এখন দেখো, তাহলে যদি বেশি হয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশে যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে পৃথিবী গরম হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে আস্তে আস্তে বেশি পরিমাণে তাপ আটকে থাকে, অনেক বেশি বায়ুমণ্ডল গরম হয়ে যায়। গরম হয়ে গেলে এর কিন্তু অনেক ক্ষতিকর প্রভাব আছে। কেমন, যেমন ধরো যে বায়ুমণ্ডলে যদি গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তাহলে বেশি গরমের কারণে পৃথিবীর যে মেরু অঞ্চলে বরফগুলো আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাবে। বরফের বড় বড় বরফের পাহাড় আছে, এগুলো গলে পানি হয়ে, এই পানিগুলো যায় কোথায়? এই পানিগুলো আস্তে আস্তে নদী ঝর্ণা দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে চলে যায়। এখন সমুদ্রে গেলে কি হবে? যদি সমুদ্রে চলে যায়, তাহলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। আমরা জানি যে সমুদ্রের পানি লবণাক্ত, তাই না? সবাই জানো না? হ্যাঁ, সমুদ্রের লবণাক্ত পানি, এই পানির উচ্চতা যদি বেড়ে যায়, তাহলে এই পানিগুলো কি হবে, ভূপৃষ্ঠের দিকে চলে আসবে। এখন ভূপৃষ্ঠে যদি লবণাক্ত পানি চলে আসে, তাহলে ভূপৃষ্ঠের অনেক অংশ সমুদ্রের গভীরে চলে যাবে, সেখানে আর মানুষ থাকতে পারবে না, বা কোনো স্থলজ জীবেরা থাকতে পারবে না। আরেকটা হচ্ছে, ভূপৃষ্ঠের অধিকাংশ এলাকা মানে সমুদ্র উপকূলবর্তী অধিকাংশ এলাকা কি হবে, লবণাক্ত পানি, লবণাক্ত হয়ে যাবে, মাটির লবণাক্ত হয়ে যাবে। ফলে সেখানে কিন্তু উদ্ভিদ বা ভালো ফসল চাষ করা যাবে না। এতে কি হবে, ফসল উৎপাদনের পরিমাণ কমে যাবে, খাদ্য ঘাটতি হবে, মানুষের খাবারের চাহিদার তুলনায় উৎপাদন কম হবে, অর্থাৎ খাবারের ঘাটতি পড়বে। দেখেছো? তাহলে এই যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, এতে আমাদের কত ক্ষতি। এছাড়াও দেখো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে ঋতুর উপর কিন্তু একটা প্রভাব পড়ে। দেখা যায় গ্রীষ্মকালে প্রচন্ড খরা, মানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা যেহেতু বেশি থাকে, মাটির তে খরা সৃষ্টি হয়। বেশ কিছু, মানে পৃথিবীর বেশ কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যে যে জায়গা আগে মরুভূমি ছিল না, সেখানে মরুভূমি তৈরি হয়ে যাচ্ছে এই তাপমাত্রা বৃদ্ধির কারণে। আর ফসলের উৎপাদন কম হচ্ছে। যেসব এলাকায় আগে ভালো ফসল হতো, সেই সব এলাকায় খরার কারণে ঠিক মতো পানি না পাওয়ার কারণে মাটি ফেটে চৌচির হয়ে যায়। সেখানে ফসল উৎপাদনের জন্য যে পরিমাণ পানি প্রয়োজন, এই পানির স্তর শুকিয়ে নিচে চলে যাচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণে। ফলে ফসল উৎপাদনে অনেক প্রবলেম হচ্ছে। এটাও কিন্তু আমাদের পরিবেশের জন্য, আমাদের জীবন, সকল জীবের জীবন ধারণের জন্য মারাত্মক হুমকি। এছাড়া বিভিন্ন অঞ্চলের জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমাদের বাংলাদেশ, আমরা বলি খুব সুন্দর একটা আবহাওয়া, এই বাংলাদেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ। অর্থাৎ খুব বেশি শীতও পড়ে না এই অঞ্চলে, খুব বেশি গরমও পড়ে না। সেখানেও কিন্তু একটা বড় প্রভাব পড়ছে। মানে এখন সেই আবহাওয়াটা দিন দিন একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে। খুব বেশি শীত আগে হতো না, এখন শীতের পরিমাণ বেড়ে যাচ্ছে, তীব্রতা বেড়ে যাচ্ছে। মানে গরমের সময়ে, গ্রীষ্মকালে কিন্তু তাপমাত্রা আগে যতটা বৃদ্ধি পেত, এখন তার থেকেও অনেক বেশি বৃদ্ধি পায়। আর এটা যদি চলতেই থাকে, তাহলে দেখো আমরা কতটা হুমকির মধ্যে আছি।
আর বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী এলাকা, সমুদ্রের পানি উচ্চতা যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের কক্সবাজার, খুলনা এইসব অঞ্চলের অনেকগুলো অংশ সমুদ্রের নিচেই চলে যাবে। দেখা যাচ্ছে এখন সেখানে মানুষ সহ জীবেরা বসবাস করছে, তখন হয়তো আরো কয়েক বছর পর হয়তো সমুদ্রের নিচে যদি চলে যায় সেখানে তো আর মানুষ বা অন্যান্য স্থলজ জীব থাকতে পারবে না। সেটা আমাদের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর, তাই না? এবার চলো দেখি, এই তো দেখলাম যে গ্রিন হাউস গ্যাস যদি পরিবেশে বৃদ্ধি পায় তাহলে আমরা কি ধরনের হুমকির মধ্যে পড়ব। তাহলে আমাদের এখন জানতে হবে যে এই গ্রিন হাউস গ্যাস কোথা থেকে উৎপন্ন হচ্ছে। আমাদের এই জিনিস, এইটা যদি আমরা জানতে পারি তাহলে এর একটা সমাধানের উপায় খুঁজে পাবো না? ওকে, ঠিক আছে। তাহলে এখন চলো দেখি গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির কারণগুলো কি কি। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে কিছু বুঝে গিয়েছো, আমরা আবার একটু দেখে নেই যে জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বাতাসে তাপমাত্রা বেড়ে যাওয়া, আর যার জন্য দায়ী মূলত বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। পৃথিবীতে গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে বেশি যে গ্যাসটি বাতাসে উৎপন্ন হয় সেটি হলো কার্বন ডাই অক্সাইড, যেটা প্রায় 76%। গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে 76% গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা তো বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস দেখেছি, তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখন এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসছে? আমরা দেখি যে জীবাশ্ম জ্বালানি যেমন হচ্ছে তেল, কয়লা, গ্যাস, এগুলো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। বিভিন্ন যানবাহনে তেল ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে কয়লা ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হয়, তারপর রান্নার বা অন্যান্য কাজে বা বিভিন্ন জায়গায় গ্যাস ব্যবহার করা হয়। এই যে এই জিনিসগুলো যখন ব্যবহার করা হয় সেখান থেকে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসে তৈরি হয়, মানে বাতাসে ছড়িয়ে যায়। যখন আমরা এগুলো ব্যবহার করি বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে বাতাসে এই গ্যাসগুলো তৈরি হয়। এছাড়াও দেখো কৃষি জমিতে দেখা যায় মানুষের বনভূমি কেটে যখন কৃষি কাজের জন্য যখন বনভূমি কেটে ফেলা হয় তখন কিন্তু বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। মাটির ক্ষয়ের ফলেও কিন্তু বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এছাড়াও দেখো গ্রিন ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন এবং তাপ উৎপাদন কেন্দ্রে দেখা যায় যে সকল উপাদান ব্যবহার করা হয় সেখানেও এই গ্রিন হাউস গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ছাড়াও তো আমরা দেখেছি যে গ্রিন হাউস গ্যাস আরও আছে নাইট্রাস অক্সাইড, তারপর মিথেন, এগুলো তৈরি হয়। তো দেখবে যে তাপ শক্তি এবং ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রেও এই গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। জমিতে নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করলে, এছাড়া দেখা যায় যে পশুপালনের ক্ষেত্রে জীবের উচ্ছিষ্ট থেকে, এছাড়া তো আমরা একটু আগেও বললাম গাছপালা কেটে ফেলা হলে ইত্যাদি কাজে প্রায় 50% কাছাকাছি মিথেন ও নাইট্রাস অক্সাইড নামের গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। এছাড়া দেখবে যে বিভিন্ন যানবাহনের কালো ধোঁয়া, এটা তো আমরা সবাই দেখেছি যে যানবাহন থেকে কালো ধোঁয়া বের হয়, যেটা থেকে মিথেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি গ্রিন হাউস গ্যাস উৎপাদিত হয় বাতাসে। এছাড়া দেখো এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, তারপর আমরা দেখেছি অ্যারোসোল, ফোম ইত্যাদি থেকে শীতকালে বা এগুলো থেকে, এছাড়া শীত প্রধান দেশে শীতকালে ঘরকে গরম রাখার জন্য অথবা রান্নার কাজে যে জ্বালানি ব্যবহার করা হয় সেখান থেকেও কিন্তু গ্রিন হাউস গ্যাস তৈরি হয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এই গ্রিন হাউস গ্যাসগুলো তৈরি হচ্ছে। এখন তোমরা একটু ভেবে দেখো তো আমাদের আশেপাশের মানুষের কি কি কর্মকাণ্ডের কারণে, তুমি যে এলাকায় আছো তোমার আশেপাশের মানুষের কোন কোন কাজের কারণে বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে।
তোমরা একটু ভাবো, ভেবে খুঁজে বের করে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 60 নাম্বার পৃষ্ঠায় একটি ছক আছে, সেই ছকে লিখে রাখো যে আমাদের আমরা প্রতিদিন যা যা করছি, এমন কি করছি যার কারণে বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং এই আমরা যে প্রতিদিন যে কাজ করছি সেই কাজের সাথে গ্রিনহাউস গ্যাস বাড়ার সম্পর্কটা কি, মানে কি কাজ করলাম যার কারণে গ্রিনহাউস গ্যাস বেড়ে গেল, ওখানে কি হলো যার ফলে গ্রিনহাউস গ্যাসটা তৈরি হলো। এখন নিশ্চয়ই তোমরা কিছুটা বুঝতে পেরেছো। তো তোমাদের 10 মিনিট সময় দেওয়া হলো, তোমরা লেখা শেষ করে ফেলো। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই ইতিমধ্যে লেখা শেষ হয়ে গিয়েছে। এবার তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। তোমরা বিজ্ঞান অনুশীলন বই থেকে রোদ, জল, বৃষ্টি এই অভিজ্ঞতার 61 পৃষ্ঠায় দেখো একটি বাড়ির কাজ দেয়া আছে। সেখানে কি করতে হবে বিস্তারিত বর্ণনা করা আছে, একটা পরীক্ষার কথা বলা আছে। তোমরা খুব ভালোভাবে ওই পৃষ্ঠার বাড়ির কাজের অংশটুকু মনোযোগ দিয়ে পড়বে এবং সকলেই বাসায় পরীক্ষাটি করার চেষ্টা করবে। কেমন? আজকে আমাদের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাসেও বরাবরের মতোই তোমাদের একটি নীতিগত বিষয় আছে, সেটা হচ্ছে আজকের বিষয় হচ্ছে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস হলো নিজের মধ্যে নিশ্চিতভাবে কিছু করতে পারার বিশ্বাস। আমরা যখন নিজস্ব বিশ্বাস নিয়ে কোনো কাজ করি তখন সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো তোমরা সকলেই এই গুণটি অর্জনের চেষ্টা করবে। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।